আচ্ছা, আমাদের আজকের যে সেশনে যে আলোচনা সেটা আসলে চ্যাপ্টার 5 এরই কন্টিনিউশন। তো আমরা হচ্ছে গত দুটো ক্লাসে আসলে থার্মাল ইকুইলিব্রিয়ামে আমাদের পিএন জাংশনের মধ্যে কি ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা আসলে দেখেছি। সেখানে একটা ডিপ্রেশন রিজিয়ন একটা ফর্ম করে এবং সেই ডিপ্রেশন রিজিয়নের যে উইথটা সেটার ক্যালকুলেশন আমরা গতদিন দেখেছি। তাছাড়া আমাদের হচ্ছে গিয়ে ওই পিএন জাংশনে একটা বিল্ট ইন পটেনশিয়াল ফর্ম করে, সেটারও আমরা এক্সপ্রেশন দেখেছি, সেটা কিভাবে ডোপিং এর সাথে রিলেটেড সেটা। তো আমরা আসলে সেখান থেকেই শুরু করব এবং পরবর্তীতে আমরা যেটা করব হচ্ছে গিয়ে যে আমাদের একটা রিয়েল ডিভাইসের মধ্যে তো হচ্ছে গিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ভোল্টেজ অ্যাপ্লাই করা হলে কি ঘটনাগুলো ঘটে সেটাই আমরা আজকে দেখতে যাব। এবং ফাইনালি হচ্ছে আমরা আজকে পিএন জাংশন ডিভাইসের যে কারেন্টের যে এক্সপ্রেশন যেটা আছে, যেটা হয়তো আপনারা 2-1 এ দেখে আসছেন, সেটা ডিরাইভেশনটা আমরা ইনশাআল্লাহ আজকে দেখব। তো আমি আমার আলোচনা শুরু করি একেবারে মানে গোড়ার দিকে থেকে, যে আমরা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা জোড়া লাগিয়ে একটা পিএন জাংশন আমরা জেনারেট করলাম। এবং আপনারা জানেন যে এইখানে যেটা হয় যে এই জাংশনের মধ্যে একটা ডিপ্লিশন রিজিয়ন বা একটা ট্রানজিশন রিজিয়ন ফর্ম করে। ঠিক আছে, আপনাদের বইয়ে হয়তো ডিপ্লিশন রিজিয়নটাকে স্পেস চার্জ রিজিয়ন অথবা ট্রানজিশন রিজিয়ন নামেও বলা হয়ে থাকে, বিভিন্ন অল্টারনেট নাম আছে। ঠিক আছে, এখানে একটা ডিপ্লিশন রিজিয়ন ফর্ম করে যার উইডথটাকে আমরা বলতেছি ডাব্লিউ। এবং এখানে হচ্ছে কি এই যে জাংশনটাতে আছে সেখানে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, জেনারেট করে বা একটা বিল্ডিং পটেনশিয়াল আসলে এখানে ডেভেলপ করে। কেন ডেভেলপ করে সেটা আলোচনা করা হয়েছিল। যে আমাদের আসলে যেটা হয় যে ডিফিউশনের ফলে এন টাইপ রিজিয়ন থেকে কিছু ইলেকট্রন পি টাইপ রিজিয়নে চলে আসে এবং তখন এখানে কিছু প্লাস চার্জ এবং পি টাইপ রিজিয়নে কিছু মাইনাস চার্জ তৈরি হয়। তো এটা ছিল আমার থার্মাল ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, অর্থাৎ এখানে আমরা কোনো পটেনশিয়াল এখনো অ্যাপ্লাই করি না। দিস ইজ মাই থার্মাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আজকে আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে যে এখন এই সিচুয়েশনে যদি আমি একটা পটেনশিয়াল অ্যাপ্লাই করি তাহলে আসলে কি কি চেঞ্জ হয়। আপনারা জানেন যে থার্মাল ইকুইলিব্রিয়ামে কিন্তু আমার ফার্মি লেভেলটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি একটু এনার্জি ব্যান্ডটা যদি দেখি, থার্মাল ইকুইলিব্রিয়ামের এনার্জি ব্যান্ডটা ছিল এরকম। তো এটা হচ্ছে কি আমাদের থার্মাল ইকুইলিব্রিয়ামে এনার্জি ব্যান্ড। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এ যখন আমরা আলোচনা শুরু করেছিলাম তখন এনার্জি ব্যান্ডটা কেন এরকম হয় সেটা ডিসকাশন করা হয়েছে। তো এখন পটেনশিয়াল অ্যাপ্লাই করলে এখানে কি কি চেঞ্জ হয়, ঠিক আছে, সেটা আমরা দেখব। তো তার আগে আমি একটু বলে দিই যে পটেনশিয়াল অ্যাপ্লাই করলে তিনটা জায়গায় আসলে বেসিক্যালি চেঞ্জ হয়। আমরা যদি অ্যাপ্লাই করি, তো এখানে আমরা যে ছবিটা দেখিয়েছে, এখানে দেখেন থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য আসলে এই ছবিটা দেখানো হয়েছে। এটা হচ্ছে আমার থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য। তো থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য আমরা দেখতেছি এখানে একটা পটেনশিয়াল বিল্ট ইন একটা পটেনশিয়াল ডেভেলপ করেছে, যেটাকে আমরা V0 বলতেছি। এখানে একটা ডিপ্রেশন উইথ W আমরা পাচ্ছি এবং আমার এন রিজিয়নের জন্য যে ফার্মি লেভেল আর পি রিজিয়নের জন্য ফার্মি লেভেল কিন্তু সেম। ঠিক আছে, আচ্ছা, এই যে ফার্মি লেভেল যে সেম থাকে এই বিষয়টা আপনারা চ্যাপ্টার 3 এর লাস্টের দিকে এটা ডিরাইভেশনটা আছে কেন সেম থাকে। তো এখন পটেনশিয়াল বা একটা এক্সটার্নাল একটা যদি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি তাহলে কি কি পরিবর্তন হবে। এই যে দুটো ফার্মি লেভেল আছে যেটাকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম সেম দেখাচ্ছি, তারা স্প্লিট করবে, অর্থাৎ তারা সেম থাকতে পারবে না। আর কোথায় কোথায় চেঞ্জ আসবে সেটা হচ্ছে যে এই স্প্লিটিং এর ফলে আমরা দেখব যে এখানে যে আমার যে বিল্ট ইন পটেনশিয়াল আছে বা বিল্ট ইন এনার্জি এখানে যেটা আছে সেখানে একটা পরিবর্তন আসবে। আর এই বিল্ট ইন পটেনশিয়ালে পরিবর্তনের ফলে আসলে আমার ডিপ্রেশন উইথেরও একটা পরিবর্তন হবে। সেই জিনিসটাই আমরা এখন দেখতে যাব। আমি আরেকটা বিষয় একটু জাস্ট ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে এনার্জি অফ ইলেকট্রন। তো এনার্জি অফ ইলেকট্রন হচ্ছে গিয়ে মাইনাস কিউ ইনটু ভি, এভাবে করে হচ্ছে পটেনশিয়ালের সাথে রিলেটেড একটা মাইনাস আছে। তো আমরা আসলে এখান থেকে বুঝতে পারতেছি আমাদের যদি পটেনশিয়াল আমরা বাড়াই তাহলে আসলে আমাদের কি হবে, এনার্জি কমবে, বা উল্টাভাবে আমরা বলতে পারি যে পটেনশিয়াল কমাইলে ইলেকট্রনের এনার্জি, এই এনার্জিটা কিন্তু ইলেকট্রনের এনার্জি, সেটা বাড়বে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি পজিটিভ ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আসলে কি হবে, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিন্তু এই ইলেকট্রনের এনার্জি যেটা হবে সেটা হলো কমে যাবে। ঠিক আছে, আর যদি নেগেটিভ ভোল্টেজ আমরা যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, নেগেটিভ ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই ইলেকট্রনের এনার্জিটা কি হবে, বাড়বে। কারণ খেয়াল করে দেখেন যে এনার্জির সাথে পটেনশিয়ালের যে রিলেশন আছে সেখানে কিন্তু একটা মাইনাস আছে। মাইনাস থাকার অর্থই হচ্ছে আসলে উল্টা হবে আর কি, মানে একদিকে যে পরিবর্তন হবে অপর দিকে তার পরিবর্তনটা উল্টা হবে।
ঠিক আছে, এই বিষয়টা একটু আমাদের এখন একটু মনে রাখতে হবে আমরা ফরওয়ার্ড বায়াস যখন অ্যানালাইসিস করব সেটার ক্ষেত্রে। এইটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস সিচুয়েশন, যেটা আমরা জানি যে পি সাইডে যদি আমরা হায়ার পটেনশিয়াল বা ভোল্টেজ সোর্সে যদি আমরা প্লাসটাকে কানেক্ট করি, আর এন সাইডে যদি আমরা লোয়ার পটেনশিয়াল বা ভোল্টেজ সোর্সে মাইনাস টার্মিনালটাকে কানেক্ট করি, তাহলে এখানে আসলে কি ঘটনা ঘটবে। এখানে এই যে প্লাস টার্মিনালটা আছে সেটা হচ্ছে যে আমার পি সাইডের যে হোলটা আছে সেই হোলগুলোকে কি করবে, সেই হোলগুলোকে কিন্তু আসলে সে এই ডিপ্লিশন রিজিয়নের দিকে বা ট্রানজিশন রিজিয়নের দিকে কিন্তু আসলে ধাক্কা দিবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে প্লাসে প্লাসে বিকর্ষণ হয়। অনুরূপভাবে এই যে মাইনাস টার্মিনালটা আছে সেটা হচ্ছে গিয়ে নেগেটিভলি চার্জ ইলেকট্রনকে যেটা করবে সেটা বিকর্ষণ করবে, অর্থাৎ এই যে ইয়াটা ডিপ্লিশন রিজিয়নটা আছে সেই ডিপ্লিশন রিজিয়নের দিকে ধাক্কা দিবে। তো তার ফলে যেটা হবে, এখানে যে ডিপ্লিশন উইথ যেটা আছে, ডিপ্লিশন উইথ সেটা কিন্তু কমে যাবে। বুঝতেই পারতেছেন, কারণ হচ্ছে কি এখানে প্লাস টার্মিনালটা যেটা হচ্ছে যে আমার হোলগুলোকে ডিপ্লিশন রিজিয়নের দিকে ধাক্কা দিচ্ছে, আর মাইনাস টার্মিনালটা ইলেকট্রনকে ডিপ্লিশন রিজিয়নের দিকে ধাক্কা দিচ্ছে। তার ফলে আমার এই যে উইথটা আছে জাংশনের উইথ সেটা কমে যাবে। পাশাপাশি আরেকটা জায়গায় কিন্তু পরিবর্তন আসবে, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যে বিল্ট ইন পটেনশিয়াল ছিল সেটার ডাইরেকশন ছিল মাইনাস থেকে এন সাইড থেকে প্লাস সাইডের দিকে, এটা ছিল আমার বিল্ট ইন যেটা। ঠিক আছে, এটা হলো আমার বিল্ট ইন পটেনশিয়ালের দিক। এখন আমরা যেটা অ্যাপ্লাই করতেছি সেটা কোন দিকে, বাইরে থেকে যে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পটেনশিয়াল সোর্স অ্যাপ্লাই করা মানে আসলে ইলেকট্রিক একটা ফিল্ড অ্যাপ্লাই করা। তাহলে যেই ফিল্ডটা আমরা অ্যাপ্লাই করতেছি সেটা কোন দিকে, সেটা হচ্ছে বিল্ট ইন পটেনশিয়ালের অপোজিট দিকে। তো যেহেতু সেটা বিল্ট ইন পটেনশিয়ালের অপোজিট দিকে, তাহলে আমার এই বিল্ট ইন পটেনশিয়াল বা বিল্ট ইন যে ফিল্ডটা হবে এটা কি হবে, কি হওয়া উচিত, এটাও কমে যাওয়া উচিত। তাহলে অলরেডি কিন্তু আমরা দুটো জিনিস কিন্তু বুঝতে পারতেছি যে ফরওয়ার্ড বায়াসের ফলে আমাদের হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন বা ট্রানজিশন রিজিয়নের উইথটা কমে যাচ্ছে, আর যে বিল্ট ইন পটেনশিয়াল আছে সেটাও কিন্তু কমে যাবে, কারণ যে অ্যাপ্লাইড ফিল্ড সেটা ডাইরেকশন বিল্ট ইন পটেনশিয়ালের অপোজিট দিকে। অর্থাৎ যে আমাদের যেটা V0 যেটাকে আমরা বলতেছি কন্টাক্ট পটেনশিয়াল, সেটাও কিন্তু আসলে কমবে। ইলেকট্রিক ফিল্ড কমে যাওয়ার অর্থ হচ্ছে গিয়ে এই কন্টাক্ট পটেনশিয়ালটাও কমে যাওয়া। ঠিক আছে, আচ্ছা এইবার এই জিনিসটা আমরা হচ্ছে এনার্জি ব্যান্ড থেকে আমরা একটু দেখব। প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে পি সাইড যেটা আছে, পি সাইডে আমরা হচ্ছে পজিটিভ চার্জ পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি বা পজিটিভ টার্মিনালটা লাগিয়েছি, আর ইন সাইডে নেগেটিভ টার্মিনালটা লাগিয়েছি। তাহলে প্রথমে আমরা দেখি যে ফার্মি লেভেলে কি হবে। তাহলে আমরা যদি পি সাইডের জন্য চিন্তা করি, তাহলে পি সাইডের ফার্মি লেভেল কি হবে, যদি পজিটিভ প্রান্তটা সেখানে লাগাই তাহলে সেটা কি হয়ে যাবে, কমে যাওয়ার কথা না। ওই যে কিছুক্ষণ আগেই কিন্তু বলেছি যে আমাদের যখন আমরা পজিটিভ যখন ভোল্টেজ দিব তখন হচ্ছে গিয়ে এনার্জি কিন্তু কি হবে, ইলেকট্রন এনার্জি কমে যাবে, বিকজ রিলেশনের মধ্যে কিন্তু একটা মাইনাস আছে, ইকুয়ালস টু মাইনাস কিউ ইনটু ভি। তো ধরা যাক যে এটা হচ্ছে আমার পি সাইডের জন্য যে ফার্মি লেভেল, ঠিক আছে। আর এন সাইডে যেহেতু মাইনাস টার্মিনালটা লাগানো, কাজে এন সাইডের জন্য ফার্মি লেভেলটা কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ফার্মি লেভেল কিন্তু আর এখন ফিক্স থাকতে পারবে না বা কনস্ট্যান্ট থাকতে পারবে না, ফার্মি লেভেলের একটা স্প্লিটিং হবে। এবং এই স্প্লিটিংটা কতটুকু হবে, এই যে স্প্লিটিং হলো বা এই ডিফারেন্সটা কতটুকু হলো, এটা যেটা হচ্ছে আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লাইড ভোল্টেজের সমান হবে। ঠিক আছে, এখানে ভিএফটা হচ্ছে এই যে সোর্সটা সেটার পটেনশিয়াল। ঠিক আছে, এই সোর্সের যে পটেনশিয়াল বা ভোল্টেজ সেটাই হচ্ছে আমার ভিএফ। আচ্ছা, এখন তাহলে আমাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ছবিটা আসলে কিরকম হবে, আমরা যদি ইনসাইডের জন্য যদি আঁকি তাহলে জিনিসটা হচ্ছে এরকম। আমরা জানি যে আমাদের ফার্মি লেভেলটা হচ্ছে গিয়ে ইনসাইডের জন্য যেটা হচ্ছে গিয়ে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকবে, আর পি সাইডের জন্য হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকবে। এখন যদি আমরা এদেরকে কানেক্ট করে ফেলি, তাহলে এইটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসের জন্য যেই ইয়াটা এনার্জি ব্যান্ড। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসের জন্য যেটা দেখতেছি আমরা এখানে একটা ফার্মি লেভেলের স্প্লিটিং পেয়েছি, তার ফলে যেটা হচ্ছে যে এইখানে যে ব্যারিয়ার যেটা ছিল শুরুতে, ঠিক আছে, সেটা কিন্তু কমে যাবে। কতটুকু কমবে, এই যে যতটুকু স্প্লিটিং হলো ততটুকু কমবে।
অর্থাৎ শুরুতে এটা ছিল v0 qv0 ছিল, কিন্তু এখন সেটা হয়ে যাবে v0 মাইনাস vf। এখন এই যে ব্যারিয়ারটা সেটা কমে v0 মাইনাস vf হয়ে যাবে, এবং এখানে যে ডিপ্লিশন রিজিয়ন যেটা আছে সেই ডিপ্লিশন রিজিয়নটা রিডিউস করবে। সেটাও কিছুক্ষণ আগে বলা হয়েছে কেন আসলে রিডিউস করতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে ডিপ্রেশন রিজিয়ন যে কমে যাচ্ছে এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালিও দেখতে পারি। আপনাদের খেয়াল আছে গতদিন আমি যে ডিপ্রেশন রিজিয়নে যে ইকুয়েশন দেখিয়েছিলাম সেখানে কিন্তু একটা বিল্ট ইন পটেনশিয়ালের টার্ম ছিল, ঠিক আছে, যেটাকে আমরা v0 বলেছি, কিন্তু এখন কিন্তু এফেক্টিভ যে বিল্ট ইন পটেনশিয়াল সেটা কিন্তু হবে v0 মাইনাস vf। তাহলে ওই ইকুয়েশনটা যদি আমি একটু লিখি, অর্থাৎ এখন আমরা যেটা দেখতেছি যে আমাদের এই যে পটেনশিয়াল টার্মটা ছিল গতদিনের যে আমাদের যে ডিপ্রেশন টোটাল ডিপ্রেশন উইথের যে এক্সপ্রেশনে, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেলে কি হয়ে যাবে, এই ডাব্লিউটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কারণ আমরা যদি ফরওয়ার্ড বায়াসের জন্য বুঝতে পারি, রিভার্স বায়াসের জন্য কিন্তু জাস্ট তার উল্টা ঘটনা, ঠিক আছে। তাহলে আমরা এখানে বেসিক্যালি আমি একটু সামারি করে দিই। আমরা বেসিক্যালি এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা তিনটা জিনিসের পরিবর্তন দেখব। একটা হচ্ছে এই যে ফার্মি লেভেলে স্প্লিটিং হচ্ছে, ঠিক আছে, কতটুকু স্প্লিটিং, কতটুকু পরিমাণ তাদের স্প্লিটিং হবে, যে অ্যাপ্লাইড যে ভোল্টেজ তার কারেসপন্ডিং যে এনার্জির সমান পরিমাণ তার একটা স্প্লিটিং হবে। তার ফলে যেটা হচ্ছে এই স্প্লিটিং এর ফলে হচ্ছে আমাদের এই যে যে কন্টাক্ট পটেনশিয়াল বা বিল্ট ইন যে পটেনশিয়াল সেখানে একটা পরিবর্তন হচ্ছে, এবং সেটার ফলশ্রুতিতে আমার যেটা হচ্ছে আমরা যদি এই ডিফিউশন উইথের যে এক্সপ্রেশনটা যদি দেখি সেখান থেকে কিন্তু আমরা বুঝতেছি যে আমাদের ডিফিউশন উইথটাও কমে যাচ্ছে। তার মানে এই তিনটা জিনিসই কিন্তু আসলে রিলেটেড। বুঝা গেছে? দিস ইজ মাই রিভার্স বায়াস সিচুয়েশন। আপনারা জানেন যে রিভার্স বায়াস অ্যাপ্লাই করার অর্থ কি, যে এন সাইডে হচ্ছে গিয়ে আমি এই যে পটেনশিয়াল সোর্সে প্লাস কানেক্ট করব আর পি সাইডে হচ্ছে মাইনাস কানেক্ট করব। তা এখন আসলে কি হবে, আমরা যদি এই মাইনাসের কথা চিন্তা করি, এই মাইনাস টার্মিনালটা পি সাইডে যে হোলগুলোকে তার নিজের দিকে আসলে টানবে, এই দিকে টানবে হোলগুলোকে, ঠিক আছে। আর এন সাইডে যেহেতু প্লাস কানেক্টেড, সো এন সাইডের যে ইলেকট্রনগুলোকে এই প্লাস টার্মিনালটা কি সেই ভোল্টেজ সোর্সের দিকে আসলে টান দিবে। তার ফলে যেটা হচ্ছে যে আমাদের ডিপ্রেশন উইথটা কিন্তু এখন চড়া হয়ে যাবে, অর্থাৎ বেড়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আসলে কিন্তু ফরওয়ার্ড বায়াসে উল্টা ঘটনা ঘটতেছে। ফরওয়ার্ড বায়াসে হচ্ছে সোর্সটা আসলে ওই ডিপ্রেশন রিজিয়নের দিকে ধাক্কা দিচ্ছিল, আর এখন হচ্ছে গিয়ে যে সোর্সের দিকে হচ্ছে গিয়ে ক্যারিয়ার গুলোকে সে একটা একটা ফোর্স সে অ্যাপ্লাই করতেছে। তো আমাদের এখানে বিল্ট ইন পটেনশিয়াল যেটা হচ্ছে এন সাইড থেকে পি সাইডের দিকে আমরা জানি সেটা পয়েন্ট করে থাকে, আর যেটা অ্যাপ্লাই করেছি যে আমাদের অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এখন এন থেকে পি এর দিকে, ঠিক আছে। আর সবসময় মনে করে রাখতে হবে যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা সেটা সবসময় প্লাসের থেকে মাইনাসের দিকে কাজ করে। সো অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড আর বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড এই দুটো ডাইরেকশন কিন্তু এখন সেম। তার ফলে আমাদের এই যে বিল্ট ইন যে পটেনশিয়াল যেটা আছে সেটা কিন্তু ইনক্রিজ করবে। সো আমাদের বিল্ট ইন পটেনশিয়ালটা ইনক্রিজ করতেছে, এবং আমাদের এই যে ডিপ্লিশন উইথ বা ট্রানজিশন রিজিয়নের যে উইথ সেটাও কিন্তু ইনক্রিজ করতেছে, ঠিক আছে। তো আমাদের বিল্ট ইন পটেনশিয়াল ইনক্রিজ করার অর্থ কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কন্টাক্ট পটেনশিয়ালটা কিন্তু বেড়ে যাওয়া, ঠিক আছে। এটা আমরা এখান থেকেও বুঝতে পারি, অথবা আমরা এখন এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যদি ড্র করি সেখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এটার জন্য একটু ঝটপট যদি একটু ড্র করি, তাহলে আমাদের যেটা হচ্ছে যে এন সাইডে যেহেতু আমরা এখানে একটু দেখি যে এন সাইডে যেহেতু আমরা প্লাস কানেক্ট করেছি, প্লাস কানেক্ট করার অর্থ কি, যে ফার্মি লেভেলে বা ইলেকট্রনের এনার্জি আসলে কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের এন সাইডের যে ফার্মি লেভেল, আর পি সাইডে যেহেতু মাইনাস টার্মিনালটা কানেক্ট করা হয়েছে, সো পি সাইডে যেটা হবে মাইনাস বা নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করলে কি হবে, ইলেকট্রন এনার্জি বেড়ে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের পি সাইডের যে ফার্মি লেভেল, ঠিক আছে। এবং এদের মধ্যে যে স্প্লিটিংটা সেটা হইতেছে যেটা অ্যাপ্লাইড যে ফিল্ড, এবার এটাকে আমি ভিআর বলতেছি, সেটা কারেসপন্ডিং এনার্জির সমান আর কি, ঠিক আছে। এবার হচ্ছে কি জাস্ট ওই পি সাইডটা উপরে উঠে যাবে। এখন যদি আমরা যে এনার্জি ব্যান্ডটা যদি কমপ্লিট করি, আমাদের এন সাইডের জন্য আমরা জানি যে কন্ডাকশন ব্যান্ডটা যেটা হচ্ছে গিয়ে এই ফার্মি লেভেলের কাছাকাছি থাকবে, আর ব্যালেন্স ব্যান্ডটা ফার্মি লেভেলের থেকে দূরে থাকবে। আর যে পি সাইডের জন্য যে ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে ফার্মি লেভেলের কাছাকাছি থাকবে,
আর কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে গিয়ে দূরে থাকবে। তো আমরা যদি এখন এদেরকে যদি কানেক্ট করি, কানেক্ট করলে আমরা দেখব যে এই রকমের একটা এনার্জি ব্যান্ড আমরা কিন্তু পাচ্ছি, এবং বোঝাই যাচ্ছে যে আমাদের এইখানে কিন্তু যে ব্যারিয়ারটা, সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যে ব্যারিয়ার ছিল তার চেয়ে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং এবার ব্যারিয়ার থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যদি QV0 হয়, এবার হবে QV0 প্লাস VR। কেন বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে কি এই যে আমার পি সাইডে যে ফার্মি লেভেলটা সেটা উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে যাওয়ার কারণে আসলে যেটা হচ্ছে যে আমার এখানে যে ব্যারিয়ার যেটা পাচ্ছি, ঠিক আছে, বা বিল্ট ইন পটেনশিয়াল যেটা পাচ্ছি সেটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এখানে আর এখানের যে কারেসপন্ডিং যে ডিপ্লিশন উইথ, এখানে আসলে ভালো করে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু কমে যাবে। এই ডিপ্লিশন উইথটাও কি হয়ে যাবে, কমে যাবে, এবং সেটাও কিন্তু আমরা আসলে ইকুয়েশন থেকে দেখতে পাই। তাহলে এই যে ডিপ্লিশন উইথের ইকুয়েশনটা কি হবে? সো আমাদের ডিপ্লিশন উইথটা যে বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা এই ইকুয়েশনটা থেকেই কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিপ্লিশন উইথের যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনে এখন পটেনশিয়াল টার্মের সাথে আরেকটা জিনিস কিন্তু যোগ হয়ে যাচ্ছে। সো যোগ হয়ে গেলে এখন এই উইথটা কি হয়ে যাওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা। অর্থাৎ আমরা এই জিনিসটা সামারি এভাবে করে করতে পারি যে এখানে হচ্ছে একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করার ফলে পি সাইডের যে ফার্মি লেভেলটা সেটা উপরে উঠে যাচ্ছে। তার ফলে আমার যেটা হচ্ছে যে এই যে বিল্ট ইন পটেনশিয়াল যেটা ছিল সেটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম থেকে দেখতেছি। এবং এই বিল্ট ইন পটেনশিয়াল বেড়ে যাওয়ার কারণে এই ডিফিউশন উইথটাও কি হয়ে যাচ্ছে, কনসিকুয়েন্টলি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা আস্তে আস্তে কারেন্টের দিকে যাই। তো কারেন্টের ইকুয়েশন ডিরাইভ করার আগে আসলে আমাদেরকে এখানে একটু কনসেপচুয়াল কিছু বিষয় আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে দেন আমরা হচ্ছে কারেন্টের ইকুয়েশন ডিরাইভেশনে যাব। তো আমরা জানি যে চার্জের ট্রান্সপোর্ট দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ড্রিফট এবং একটা হচ্ছে ডিফিউশন। দ্যাটস ওয়াই আমার কারেন্টেরও আসলে দুটো কম্পোনেন্ট থাকবে পিএন জাংশনের। একটাকে আমরা বলতেছি ড্রিফট কারেন্ট, আরেকটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। তো আমরা আসলে প্রথমে যেটা হচ্ছে যে এই ডিভাইসের জন্য আমরা ডিফিউশন কারেন্টটাকে একটু প্রথমে একটু আমরা হিসাব করে দেখি যে ডিফিউশন কারেন্টের আসলে বিষয়টা কিরকম পিএন জাংশনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা আরেকটু গোড়ার দিকে ফিরে যাই যে ইনিশিয়ালি একটা পি টাইপ আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা যখন এরকম জোড়া লাগাচ্ছি বা ক্যাসকেড যখন করতেছি, তখন আসলে কি হচ্ছে যে ডিফিউশনের কারণে কিছু ইলেকট্রন কিন্তু এন সাইড থেকে পি সাইডের দিকে যাবে। ডিফিউশন কখন হয়? যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে, অর্থাৎ এক জায়গার কনসেন্ট্রেশন আরেক জায়গার কনসেন্ট্রেশন হচ্ছে বেশি হয়। সো এন সাইডে যেহেতু ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, সেই এন সাইড থেকে ইলেকট্রন পি সাইডের দিকে যাবে ডিফিউজ হয়ে, ঠিক আছে। আর এই যে ইলেকট্রন যেটা ডিফিউজ হয়ে যাচ্ছে, তার ফলে যেটা হচ্ছে যে এইখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল ডেভেলপ করতেছে, এবং এই বিল্ট ইন পটেনশিয়ালের কাজই হচ্ছে এই ডিফিউশনটাকে বাধা দেওয়া। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই বিল্ট ইন পটেনশিয়ালটা থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমার আসলে যেটা হচ্ছে যে ডিফিউশনটা বাধা পাচ্ছে, যার কারণে আসলে একটা সময় যেটা হচ্ছে এই ডিফিউশনটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ আজীবন ডিফিউজ করতে থাকে না এন সাইড থেকে পি সাইডের দিকে। তো এখন আমরা যেটা দেখেছি যে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে আসলে কি হয়, ফরওয়ার্ড বায়াস যখন আমরা অ্যাপ্লাই করি তখন এই যে বিল্ট ইন পটেনশিয়াল যেটা আসে সেটা আসলে কি হয়ে যায়, কমে যায়। এবং এখানে আমরা শুরুতেই কিন্তু বলেছি যে এই বিল্ট ইন পটেনশিয়ালটাই কিন্তু আমার এই ডিফিউশনটাকে অপোজ করে। সো আমার এই যে বিল্ট ইন যে পটেনশিয়ালটা আছে সেটাই আসলে আমার ডিফিউশন প্রক্রিয়াটাকে যেহেতু অপোজ করতেছে, সো এখন যদি আমি পটেনশিয়াল যদি কমে যায় ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফরওয়ার্ড বায়াস, তাহলে কি হবে যে আরো কিছু ইলেকট্রন আসলে এন সাইড থেকে পি সাইডের দিকে আসার সুযোগ পাবে ডিফিউশন প্রক্রিয়ায়, যেহেতু বাধাটা কমে যাচ্ছে। সো তার ফলে যেটা হচ্ছে যে কিছু ইলেকট্রন তার ফলে এন সাইড থেকে পি সাইডের দিকে আসার সে সুযোগ পেয়ে যাচ্ছে ডিফিউশন প্রক্রিয়া, যেহেতু তার জন্য যে বাধাটা সেটা কমে গেল। অনুরূপভাবে আমরা বলতে পারি আমরা এতক্ষণ আমরা ইলেকট্রনের জন্য যদি যে জিনিসটা বলবো, হোলের জন্য কি হবে, জাস্ট তার অপোজিট দিকে, অর্থাৎ ডিফিউশন প্রক্রিয়া কিছু হোল তখন হচ্ছে কি পি সাইড থেকে এন সাইডের দিকে যাবে যদি আমরা এই বিল্ট ইন পটেনশিয়াল বা ডিফিউশনের জন্য যে বাধা সেটাকে কমিয়ে দিই। তাহলে এই ক্ষেত্রে আমাদের খেয়াল করে দেখেন যে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে। তো ইলেকট্রন আমরা বলতেছি এন থেকে পি এর দিকে যাচ্ছে, ঠিক আছে, এবং ইলেকট্রনের জন্য যে কারেন্ট, সে কারেন্টটা কি হবে, ইলেকট্রনের ফ্লো এর অপোজিট দিকে হবে। তার মানে হচ্ছে গিয়ে যে এই ইলেকট্রনের ডিফিউশনের জন্য যে কারেন্ট, সেই কারেন্টটা কিন্তু পি থেকে এন এর দিকে পয়েন্ট করা থাকবে,
অর্থাৎ ইলেকট্রনের ফ্লো এর অপোজিট দিকে হবে, ঠিক আছে। এটার সাথে যদি আমি রিলেট করে দেখি, আর হোল যেহেতু আমরা বলতেছি এটাকে আমরা পজিটিভ চার্জের সাথে যদি তুলনা করি, তাহলে হোলের ক্ষেত্রে কি হবে, হোল ডিফিউশন। আমার হোল যেদিকে ডিফিউজ করবে, অর্থাৎ হোল যেদিকে মুভ করবে, হোলের জন্য যে কারেন্ট, সেই কারেন্টটাও কিন্তু একই দিকে মুভ করবে। অর্থাৎ ফর বোথ দ্য ডিফিউশন অফ ইলেকট্রন অ্যান্ড হোল, অর্থাৎ ইলেকট্রন এবং হোলের ডিফিউশনের জন্য কিন্তু আমার কারেন্ট সবসময় একই দিকে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে পি থেকে এন এর দিকে। পি থেকে এন এর দিকে কিন্তু আমার এই ডিফিউশন কারেন্টটা কিন্তু কাজ করবে, এটা একটু মনে রাখতে হবে আমাদের। তো পি থেকে এন এর দিকে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে যেই দিকে আসলে কারেন্ট ফ্লো করার কথা, সেদিকে কিন্তু আমার আসলে ডিফিউশন কারেন্টটা ফ্লো করে। আমরা যদি আসলে ফরওয়ার্ড বায়াসের জন্য আসলে যদি বুঝে থাকি, তাহলে আসলে রিভার্স বায়াসের জন্য কি হবে সেটাও কিন্তু বোঝা যায়। এখন রিভার্স বায়াস যদি আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে, রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে এই যে বিল্ট ইন পটেনশিয়াল, সেটা দেখতেছি আমরা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বাধাটা, ঠিক আছে, এই যে এখানে যে একটা বাধা যেটা এক্সিস্ট করতেছে পি আর এন জাংশনের মধ্যে, ঠিক আছে, এই বাধাটা কিন্তু বেড়ে যাচ্ছে, যেই বাধাটা হচ্ছে কি আমার এই ডিফিউশনটাকে অপোজ করতেছে। তো সেটা যদি বেড়ে যায়, তার ফলে আমার কি হয়ে যাবে, এই ডিফিউশন কারেন্টটা কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে আমার যে ডিফিউশন কারেন্ট আমরা যেটা পাচ্ছি, সেটা অনেক স্মল হবে, খুবই ভেরি স্মল। তার কারণ হচ্ছে যে রিভার্স বায়াসের জন্য আমার যেই বাধা যেটা আমরা পাচ্ছি ডিফিউশনে, সেই বাধার পরিমাণটা বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ডিফিউশন কারেন্টের পরিমাণ কমে যাবে। উল্লেখ্য যে এই ডিফিউশন কারেন্ট কিন্তু সবসময় পি থেকে এন সাইডের দিকে কাজ করবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা ভেরি স্মলও বলতে পারি অথবা নেগলিজিবলও বলতে পারি। আচ্ছা, তাহলে এই ছিল ডিফিউশন কারেন্ট। এবার হচ্ছে কি আমরা কারেন্টের আরেকটা যে পার্ট, যেটাকে আমরা বলতেছি ড্রিফট, সেই ড্রিফট পার্টটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। ড্রিফট, আচ্ছা, একটা জিনিস একটু এখানে মেনশন করা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের যে ডিফিউশন যে কারেন্টটা ছিল, সেই ডিফিউশন কারেন্টের যে কন্ট্রিবিউশনটা, এটার যে সোর্স বা এটার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা আসলে কোথা থেকে আসতেছে, সেই কন্ট্রিবিউশনটা কিন্তু আসলে মেজরিটি ক্যারিয়ার থেকে আসছে। কারণ এখানে যে ডিফিউজ হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে পি সাইড এবং এন সাইডের যে মেজরিটি ক্যারিয়ার, অর্থাৎ এন সাইড থেকে ইলেকট্রন ডিফিউজ হচ্ছে, এন সাইডে ইলেকট্রনই হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, আর পি সাইড থেকে হোল ডিফিউজ হচ্ছে, অর্থাৎ পি সাইডের এই হোলটাই হচ্ছে তার মেজরিটি ক্যারিয়ার। অর্থাৎ ডিফিউশন কারেন্টের কন্ট্রিবিউশনটা কিন্তু আসলে মেজরিটি ক্যারিয়ার থেকে আসতেছে। আর আমরা যে এখন এই যে ড্রিফট কারেন্ট যেটা আমরা আলোচনা করব, সেটার সোর্স বা সেটার কন্ট্রিবিউশনটা আসলে হইতেছে মাইনরিটি ক্যারিয়ার, এই দুই সাইডে যে মাইনরিটি ক্যারিয়ার আছে সেটা। আচ্ছা, এখানে আরো দুটো পয়েন্ট ড্রিফট কারেন্টের, যেটা আমি এখানে একটু আগে থেকে মেনশন করতে চাই, যে এই ড্রিফট কারেন্টটা হচ্ছে গিয়ে এই যে অ্যাপ্লাইড যে ভোল্টেজ আছে এবং যে ব্যারিয়ার পটেনশিয়াল আছে বা কন্টাক্ট পটেনশিয়াল আছে, এই দুটারই উপরে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এই দুটার সাথে আসলে রিলেটেড না। তো এটার কনসেপচুয়াল আলোচনাটা হচ্ছে এরকম। আমরা জানি যে আমাদের যে সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে কিন্তু সবসময় কিন্তু একটা থার্মাল জেনারেশন থাকে, ইলেকট্রন হোল পেয়ার একটা জেনারেট করতে থাকে, নো ম্যাটার আপনি সেখানে পটেনশিয়াল অ্যাপ্লাই করেন বা করেন না, ঠিক আছে। তো আমরা যদি একটু চিন্তা করে এই যে ডিপ্লিশনের যে বাউন্ডারি বা ডিপ্লিশনের যে এজ গুলো আছে, সেগুলো থেকে আমি যদি পি সাইডের জন্য যদি চিন্তা করি, তাহলে পি সাইডে এই যে ডিপ্লিশনের যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি থেকে আমরা যদি এই যে ডিফিউশন লেন্থ, ইলেকট্রনের যে ডিফিউশন লেন্থ পর্যন্ত যদি ডিসটেন্স যদি চিন্তা করি, এর মধ্যে যে ইলেকট্রন গুলো জেনারেট করবে, ঠিক আছে, এর মধ্যে যে ইলেকট্রন যেগুলো জেনারেট করবে, সেগুলো আমরা ধরে নিতে পারি যে এনিহাউ সেগুলো আমার এই বাউন্ডারি পর্যন্ত পৌঁছাতে পারবে উইদাউট এনি রিকম্বিনেশন। এখানে যে ডিফিউশন লেন্থের সিগনিফিকেন্সটা হচ্ছে যে রিকম্বিনেশনের পূর্বে এভারেজে যে ডিসটেন্সটা অতিক্রম করে, সেটাই হচ্ছে আমাদের ডিফিউশন লেন্থ। এটা আমরা চ্যাপ্টার 4 এ দেখে আসছি। সো এতটুকুর মধ্যে যে ইলেকট্রনটা জেনারেট করবে, সেটাকে আমি এনিহাউ ধরে নিতে পারি যে সেটা হচ্ছে কি কোনোভাবে ধরেন এই বাউন্ডারি, এই যে ডিফিউশন রিজিয়ন বা ট্রানজিশন রিজিয়নের যে বাউন্ডারি বা এজ, সেখানে এনিহাউ সে পৌঁছাবে। এই যে এলএন থেকে দূরে যে ইলেকট্রনগুলো আছে, ধরেন যে এই জায়গায় যে ইলেকট্রনটা আছে, ঠিক আছে, কথার কথা যে এই জায়গায় যে আমার ইলেকট্রনটা আছে, যেটা হচ্ছে কি আমার এই ডিপ্লিশনের যে বাউন্ডারি, সেখান থেকে এলএন এর চেয়ে দূরে আছে, তো আমরা ধরে নিতে পারি যে সেটা হচ্ছে কি আসলে ওই ডিপ্লিশন রিজন পর্যন্ত যেতে যেতে সেটা রিকম্বাইন করে ফেলে। কারণ আমরা যেটা বলতেছি যে এলএনটা হচ্ছে এভারেজ ডিসটেন্স কাভার্ড বিফোর রিকম্বিনেশন, অর্থাৎ এলএন এর চেয়ে বেশি যদি ডিসটেন্স কভার করতে হয়, তাহলে আমরা ধরে নিব যে ইলেকট্রনটা আসলে রিকম্বাইন করবে। সো পি সাইডে এই জায়গায় যে ইলেকট্রনটা আছে, ঠিক আছে, এলএন এর বাইরে, সেটা হচ্ছে কি আমার হচ্ছে কি ওই ডিপ্লিশন পর্যন্ত আসলে যেতে পারবে না কোনোভাবে, কারণ হচ্ছে তার পূর্বে সে হচ্ছে গিয়ে রিকম্বাইন করবে, কারণ এই যে ডিসটেন্সটা
সেটা ln এর চেয়ে বেশি। অনুরূপভাবে ইনসাইডে এখানে যদি আমি একটা হোল চিন্তা করি, সেই হোলটাকেও কিন্তু ডিপ্রেশন পর্যন্ত যেতে আমার এলপি এর চেয়ে বেশি ডিসটেন্স কভার করতে হয়। সো এলপি এর চেয়ে বেশি ডিসটেন্স কভার করার অর্থ হলো যে আমরা সেটা ধরে নিতে পারি সেটা এনিহাউ রিকমেন্ড করে যাবে। অর্থাৎ এইগুলো আমার কনসিডারেশনের মধ্যে আসবে না। আমার কনসিডারেশনের মধ্যে আসবে হচ্ছে যে এখানে যে দেখেন শেডের যে অংশটুকু ততটুকুই আসলে আমার কনসিডারেশনের মধ্যে আসবে, কারণ এইটুকুই আমরা ধরে নিতে পারি যে সে হচ্ছে গিয়ে ওই ডিপ্রেশন রিজিয়নে যাওয়ার আগ পর্যন্ত কোনোভাবে রিকম্বিনেশন করবে না। ঠিক আছে, এখন এনিহাউ যদি এইখানে যে একটা ইলেকট্রন, আমি যদি পি সাইডের কথা যদি চিন্তা করি, ইলেকট্রনটা যদি এই যে আমার যে ডিপ্রেশন রিজিয়নের যে বাউন্ডারি সেখানে যদি পৌঁছায়, তাহলে ডিপ্রেশন রিজিয়নে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা কি করবে? আমরা জানি ইলেকট্রিক ফিল্ড কিন্তু ইলেকট্রনের উপর ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। অর্থাৎ এইখানে এই যে বাউন্ডারিতে, আমি যদি এটাকে বাউন্ডারি হিসেবে বলি, এইখানে যে একটা ইলেকট্রন আছে, এইখানে যে একটা ইলেকট্রন এই বাউন্ডারিতে, সেই ইলেকট্রনটাকে সেই ইলেকট্রিক ফিল্ড কি করবে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই যখন কোনো একটা চার্জ আসবে সে কিন্তু অবশ্যই তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তো ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জের, সো ইলেকট্রিক ফিল্ডটা তার উপর কি অপোজিট দিকে অর্থাৎ এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ফোর্স অন ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনকে সে এই পি থেকে এন এর দিকে সুইপ করে এন সাইডে নিয়ে যাবে। ঠিক আছে, পি থেকে সে হচ্ছে কি এন সাইডের দিকে সুইপ করে নিয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ইলেকট্রিক ফিল্ডের ফলে ইলেকট্রনটা যে পি সাইড থেকে এন সাইডের দিকে যাচ্ছে, এটাকেই কিন্তু আমরা ড্রিফট বলি। কারণ ড্রিফটের ডেফিনিশনটাই হচ্ছে গিয়ে যে মুভমেন্ট অফ ক্যারিয়ার ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই যে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের কারণে যে এই যে ইলেকট্রনটা যে আমার পি সাইড থেকে এন সাইডের দিকে যাচ্ছে, এটাই কিন্তু আমার হচ্ছে কি ড্রিফট। অনুরূপভাবে আমার এন সাইডে যে হোল আছে, সেই হোলটা এনিহাউ যদি এই বাউন্ডারিতে পৌঁছে যায়, তাহলে এই হোলটা কি হবে? এই হোলটার উপরও সেই ইলেকট্রিক ফিল্ডটা ফোর্স অ্যাপ্লাই করবে, এবং হোলটার উপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে ফোর্স অন হোল। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এই দিকে একটা ফোর্স কিন্তু সে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে সে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে গিয়ে এই বাউন্ডারি এন সাইডের বাউন্ডারিতে যে হোলটা আছে সেটাকে পি সাইডে নিয়ে আসবে। এটা হচ্ছে ড্রিফট অফ হোল। এখানে দুটো বিষয়, এক নাম্বার হচ্ছে গিয়ে পি সাইডে যে আমরা ইলেকট্রন নিছি বা এন সাইডে যে আমরা হোল নিছি, এই ইলেকট্রন এবং হোল গুলো কি? পি সাইডের জন্য ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, আর এন সাইডের জন্য ইলেকট্রন হচ্ছে কি মেজর মাইনরিটি ক্যারিয়ার, সরি এন সাইডের জন্য হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। অর্থাৎ এখানে ড্রিফটের ফলে যে মুভমেন্টটা হচ্ছে সেটা কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের হচ্ছে, মেজরিটি ক্যারিয়ারের না। এজন্যই আমি প্রথমে বলে আসছি যে ড্রিফট কারেন্টের সোর্সটা হচ্ছে কিন্তু মাইনরিটি ক্যারিয়ার। আর এই ড্রিফট কারেন্টটা আসলে যেটা বলা হচ্ছে যে ব্যারিয়ার পটেনশিয়াল বা অ্যাপ্লাইড ফিল্ডের উপর আসলে ডিপেন্ড করে না, কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকলেই হয়েছে, সেটা ছোট না বড় সেটা আমার আসলে দেখার বিষয় না। একটা ইলেকট্রিক ফিল্ড সেখানে থাকলেই সেটা সুইপ করে নিয়ে যাবে। দ্যাটস ওয়াই আসলে আমরা বলতেছি এই ড্রিফট কারেন্টটা আমার ইলেকট্রিক ফিল্ডের উপর, যেটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড অথবা বিল্ট ইন যে ইলেকট্রিক ফিল্ড তার উপর আসলে ডিপেন্ড করে না। সেখানে একটা ফিল্ড থাকলেই তাদেরকে সুইপ করে অন্য সাইডে নিয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে ইলেকট্রনটা হচ্ছে গিয়ে এই যে বিল্ট ইন পটেনশিয়ালের ফলে পি সাইড থেকে এন সাইডের দিকে যদি যায়, অর্থাৎ ইলেকট্রনের মুভমেন্ট যদি পি থেকে এন এর দিকে হয়, তাহলে ইলেকট্রনের জন্য যে ড্রিফট কারেন্ট সেটা ডাইরেকশন কি হবে? ইলেকট্রনের মুভমেন্টের অপোজিট দিকে হবে। আবার হোলটা মুভ করতেছে কোন জায়গা থেকে? এন সাইড থেকে পি সাইডের দিকে, এবং হোলের জন্য যে কারেন্টটা সেটা হচ্ছে হোলের ডাইরেকশনে একই দিকে হবে। অর্থাৎ ইন বোথ কেস আমরা দেখতেছি যে ড্রিফট কারেন্টের ডাইরেকশনটা কি হচ্ছে? এন থেকে পি এর দিকে। এটা হচ্ছে আমার এই ড্রিফট কারেন্টের ডাইরেকশন। অর্থাৎ ড্রিফট কারেন্টটা কিন্তু আসলে রিভার্স ডাইরেকশনে, আসলে ফরওয়ার্ড ডাইরেকশনে উল্টা দিকে, অর্থাৎ রিভার্স ডাইরেকশনে কিন্তু আসলে কাজ ফ্লো করে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখেছিলাম ডিফিউশনের জন্য আমার কারেন্টের ফ্লো এর ডাইরেকশনটা কোন দিকে ছিল? পি থেকে এন এর দিকে ছিল। ঠিক আছে, যেটা আলোচনা ডিফিউশনের সময় বলা হয়েছিল পি থেকে এন এর দিকে ছিল। হ্যাঁ, আর ড্রিফটের ফলে আমরা দেখতেছি কি এন থেকে পি এর দিকে। ঠিক আছে, এন থেকে পি এর দিকে। আসলে এই জিনিসটা এভাবে দেখালে ভালো হতো, এভাবে দেখালে ভালো হতো। সো বুঝাই যাচ্ছে যে এই দুটো কারেন্ট কিন্তু একটা একটার কিন্তু অপোজিট। ঠিক আছে, এখন আমরা যদি টোটাল কারেন্টের কথা যদি চিন্তা করি, টোটাল কারেন্ট হচ্ছে এই ড্রিফট এবং ডিফিউশন এই দুটোর সাম। ঠিক আছে, এই দুটোর সামই হচ্ছে কি আমার টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্টটাকে আমরা কিভাবে লিখবো? আমরা যদি যে ডিফিউশনের যে কারেন্টের ডাইরেকশন সেটাকে যদি পজিটিভ বলি, বা ফরওয়ার্ড ডাইরেকশনের কারেন্টটাকে যদি আমরা পজিটিভ বলি, তাহলে টোটাল কারেন্টটাকে আমরা বলবো এই ডিফিউশন কারেন্ট মাইনাস
ড্রিফট কারেন্ট। মাইনাস নেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু ডিফিউশনের ফলে যে কারেন্টটা এবং ড্রিফটের ফলে যে কারেন্টটা ফ্লো করতেছে এই কারেন্টের ডাইরেকশন দুটো আসলে অপোজিট দিকে, এই জন্য আসলে আমরা একটা মাইনাস দিচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে টোটাল কারেন্টটা আমরা পাই। এবং আমরা জানি থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই কারেন্টের ভ্যালু হয় 0, মানে থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে কোনো নেট ক্যারিয়ার ফ্লো নাই বা নেট কোনো চার্জ ফ্লো নাই, অর্থাৎ কারেন্টের পরিমাণ 0। তখন যেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই যে ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্ট এই দুটো কি হচ্ছে মানে সমান হচ্ছে কিন্তু দিকে অপোজিট। দ্যাটস ওয়াই তারা যেটা হবে একটা একটাকে ব্যালেন্স করবে, তার ফলে যেটা হবে যে আমরা এখানে কোনো কারেন্টে আমরা এখানে কোনো আসলে নেট আমরা কোনো কারেন্ট ফ্লো পাবো না। আমরা যখন হচ্ছে ফরওয়ার্ড বায়াস যখন অ্যাপ্লাই করি তাহলে তখন হচ্ছে কি এই ডিফিউশন কারেন্টটা তখন হচ্ছে ডমিনেট করবে, বুঝতে পারতেছেন? ডিফিউশন কারেন্টটা ডমিনেট করবে এবং তখন আমরা যেটা হচ্ছে কি একটা এই ইকুয়েশনের রেজাল্ট তখন আর 0 হবে না, ইকুয়েশনের রেজাল্ট 0 হবে না, তখন আমরা একটা ফরওয়ার্ড ডাইরেকশনে কারেন্ট পাবো। আর যখন আমরা রিভার্স বায়াস যখন অ্যাপ্লাই করি, তো রিভার্স বায়াসের ক্ষেত্রে আমি আজকে আলোচনার শুরুতেই বলছিলাম যে এই যে ডিফিউশন কারেন্ট এটা কিন্তু নেগলিজেবল হবে, এই কারেন্টটার পরিমাণটা আসলে খুব নেগলিজেবল হবে, অর্থাৎ এই রিভার্স বায়াসের সময় আমার কারেন্ট যেটা থাকবে সেটা আসলে বেসিক্যালি ওই ড্রিফট কারেন্টেই কিন্তু থাকবে। হ্যাঁ, রিভার্স বায়াসের সময় কিন্তু এই ড্রিফট কারেন্টেই থাকবে। আমরা যদি ইকুয়েশনটা দেখি ডিফিউশন পার্টটাকে যদি ইগনোর করি ড্রিফট পার্টটাই থাকবে। তো আরেকটা জিনিস এখানে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কি এই যে ড্রিফট কারেন্ট এটাকে জেনারেশন কারেন্টও বলে। ড্রিফট কারেন্টটাকে জেনারেশন কারেন্টও বলা হয়। কেন বলা হয় সেটা যদি আমরা আলোচনার একেবারে শুরুতে যদি ফেরত যাই, তা আমরা এখানে বলছিলাম এখানে যে এই যে ইলেকট্রন এবং এখানে যে হোলের কথা যে বলতেছি, ইলেকট্রন এবং হোলটা আসলে কোথা থেকে আসছে? শুরুতেই বলছি যে এই ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন থেকে আসছে যে এখানে সবসময় থার্মালি একটা ইলেকট্রন হোল পেয়ার একটা জেনারেট করতে থাকবে, সেই জেনারেশন থেকে আসলে আসছে। তার মানে এখানে যে ইলেকট্রন বা হোলের যে মুভমেন্ট যেটা হইতেছে সেটা কিন্তু কি পরিমাণে আসলে জেনারেশন হচ্ছে তার সাথে কিন্তু রিলেটেড। যত বেশি জেনারেশন হবে তত বেশি আমার এই ড্রিফট কম্পোনেন্টটা বেশি হবে। অর্থাৎ এই জেনারেশনটাকে ইনক্রিজ করার একটা ওয়ে হচ্ছে অপটিক্যাল এক্সাইটেশন। অর্থাৎ আমরা যদি বাইরে থেকে যদি এনিহাউ লাইট ফেলি তাহলে থার্মাল জেনারেশনের পাশাপাশি একটা কি হয় অ্যাডিশনাল একটা জেনারেশন পাই। এইটাও কিন্তু আমরা চ্যাপ্টার 4 এ কিন্তু দেখে আসছি যে অপটিক্যাল জেনারেশন যখন থাকে তখন আসলে কিভাবে করে আসলে দুটোর এই অপটিক্যাল জেনারেশন এবং থার্মাল জেনারেশনের একটা সম্মিলিত একটা জেনারেশন রেট আমরা কিন্তু পাই, সেটার এক্সপ্রেশনও কিন্তু আমরা দেখে আসছি। এখন পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করছি সেটা কিন্তু সব কোয়ালিটেটিভ আলোচনা, অর্থাৎ কনসেপচুয়াল আলোচনা। আমরা এখনো ইকুয়েশন ডিরাইভেশনে যাইনি, সেটা যাব। তো তার আগে আসলে বুঝতে হবে যে এখানে আসলে কি হচ্ছে এটা ডিভাইস ফিজিক্সটা। আচ্ছা, আরেকটা গ্রাফ আমি একটু জাস্ট বলে দিই, সেটা হচ্ছে যদি আমি আইভি ক্যারেক্টারিস্টিকের কথা চিন্তা করি, তো আইভি ক্যারেক্টারিস্টিকটা আসলে এরকম একটা এক্সপোনেনশিয়াল একটা কার্ভ হবে, যেখানে আমরা বলতেছি যে রিভার্স বায়াস রিজিয়নে আমার ডিফিউশন কম্পোনেন্টটা আসলে নেগলিজিবল থাকার কারণে সেখানে এরকম একটা জাস্ট জেনারেশন পার্টি কিন্তু থেকে যায়, খুব ছোট্ট অ্যামাউন্ট অফ একটা জেনারেশন পার্ট থাকে, যে জেনারেশনটাকে আমরা ইনক্রিজ করতে পারি কিভাবে? অপটিক্যাল এক্সাইটেশনের মাধ্যমে, ঠিক আছে? আর ফরওয়ার্ড বায়াসে যেটা হচ্ছে যে যেহেতু জেনারেশন পার্ট বা যেটা হচ্ছে গিয়ে আমার ড্রিফট কারেন্ট সেটা আসলে অনেক কম হয় ডিফিউশন কারেন্টের তুলনায়, ফরওয়ার্ড বায়াসে যেটা হচ্ছে যে ব্যারিয়ারটা কমে যাওয়ার ফলে আমার হচ্ছে কি ডিফিউশনের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ডিফিউশন পার্টটা তখন ডমিনেট করা শুরু করে, ঠিক আছে? সো ফরওয়ার্ড বায়াসে আসলে এই পার্টটাকে আমরা বলতে পারি এরকম ভাবে ডিফিউশন কারেন্টের সমান আসলে মোটামুটি বলতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি একটা থিওরিটিক্যাল বা একটা কনসেপচুয়াল আইডিয়া। তো অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা এখন ইলেকট্রন আমরা হচ্ছে ইকুয়েশন ডিরাইভ করলে বুঝতে পারবো। আচ্ছা, এখন যে টপিকটা বলবো বা ইকুয়েশনের ডিরাইভেশন গুলো আসলে স্টিকম্যানের 5.3.2 যেটাকে ক্যারিয়ার ইনজেকশন বলা হচ্ছে, যে আর্টিকেলটার নাম, সেখান থেকে শুরু হয়। তো আমরা আসলে সবসময় আলোচনা শুরু করি থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে, মানে সিম্পলিস্টিক কেস থেকে চিন্তা করি, তারপর আমরা চিন্তা করি যে পটেনশিয়াল অ্যাপ্লাই করলে আসলে কি ঘটনা ঘটে। তো আমরা জানি যে থার্মাল ইকুইলিব্রিয়ামে কিন্তু আমার এই পি সাইডে কিছু হোল থাকবে, যেটাকে পি অফ পি বলতেছি, ঠিক আছে? এই এখানে সাবস্ক্রিপ্টটা আসলে রিজিয়ন বোঝায়, আর ইনসাইডেও কিছু মাইনরিটি ক্যারিয়ার হিসেবে হোল থাকবে, যেটাকে পি এন বলতেছি। তো আমাদের চ্যাপ্টার 5 এর আমরা শুরুতে একেবারে শুরুর দিকে যে আলোচনাটা ছিল সেখানে আমরা হচ্ছে এদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু দেখিয়েছিলাম। সম্পর্কটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এটা হচ্ছে কি থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যে সম্পর্ক, এটা আপনারা হচ্ছে কি চ্যাপ্টার 5 এর যে আলোচনা যেটা যখন শুরু হয়েছে তখন দেখতে পারেন, এই ইকুয়েশনটা দেখানো আছে সেখানে কিভাবে আসছে। তো এখন আমরা আজকে যে কনসেপচুয়াল যে আলোচনা করেছি সেখানে কিন্তু বলেছি যে আমরা যদি পটেনশিয়াল অ্যাপ্লাই করি,
পটেনশিয়াল অ্যাপ্লাই করলে যেটা হয় যে আমি যদি ধরেন ফরওয়ার্ড বায়াসের কথা যদি চিন্তা করি, তাহলে সেখানে যেটা হচ্ছে যে ব্যারিয়ারটা কমে যাচ্ছে, তার ফলে ডিফিউশনের পার্টটা কিন্তু বাড়তেছে। ঠিক আছে, ডিফিউশনের পার্টটা বাড়লে যেটা হবে যে আমার ক্যারিয়ারের পরিমাণও কিন্তু আসলে এখানে পরিবর্তন হবে। তো আমরা যদি আরেকটা সিচুয়েশন চিন্তা করি এরকম ভাবে, ধর ইন জেনারেল, তো আমাদের এই যে বাউন্ডারি বা এই যে ডিফিউশন রিজিয়নের যে এজ গুলো, একটা হচ্ছে পি সাইডে কে বলতেছি -xp0 আর এন সাইডটাকে বলতেছি আমরা +xn0। তাহলে পি সাইডের যে হোল ডিভাইডেড বাই আমার এন সাইডের যে বাউন্ডারি সেই হোল, এদের যে রেশিওটা সেটা হবে এইরকম। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগের ইকুয়েশনের সাথে তুলনা করলে কিন্তু আসলে বুঝি এটা হচ্ছে কি ইন জেনারেল, এটা হচ্ছে ইন জেনারেল। এবং এখানে যদি আমরা এই যে অ্যাপ্লাইড যে ভোল্টেজটা ভিটা হইতেছে আমার অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা হইতেছে আমার অ্যাপ্লাইড, যেটা এক্সটারনালি আমি অ্যাপ্লাই করতেছি সেটা। তো এখানে ভি এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে কিন্তু এই যে দেখেন উপরে যে 1 নাম্বার যে ইকুয়েশন যেটা দেখাইছি সেটা সেরকম কিন্তু কিছু একটা জিনিস আমি কিন্তু পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ওই উপরের সাথে কিন্তু নিচের এটা আপনারা কিন্তু তুলনা করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ইন জেনারেল একটা পিকচার, আর এটা হচ্ছে কি আর উপরে যেটা 1 নাম্বার সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে যেটা হয়। কারণ যেহেতু পটেনশিয়াল অ্যাপ্লাই করলে হচ্ছে ব্যারিয়ারের কম বেশি হয়, তো ব্যারিয়ারের সাথে কিন্তু আপনার যেটা হবে আপনি বুঝতেই পারতেছেন, ইভেন এই ইকুয়েশনের দিকে যদি তাকান যে ব্যারিয়ারটা যদি আপনি কম বেশি করেন তাহলে কিন্তু এই যে রেশিও, এদের এই রেশিও কিন্তু কম বেশি হবে, বা এদের যে ক্যারিয়ারের পরিমাণটা সেটা কি হবে, কম বেশি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি যে এটাকে আমরা ইন জেনারেল বলতেছি, অর্থাৎ আমি যদি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই ভিটা হবে পজিটিভ, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে ভিটা হবে নেগেটিভ। ঠিক আছে, এবং আমরা কিন্তু বুঝতে পারতেছি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেহেতু ভি পজিটিভ, তার মানে ব্যারিয়ার তখন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। নেগেটিভ v0 থেকে যদি একটা পজিটিভ কোয়ান্টিটি মাইনাস করি তাহলে কি হয়ে যাবে, ব্যারিয়ারটা কমে যাবে। আবার রিভার্স বায়াসের ক্ষেত্রে যেহেতু ভিটাকে আমি নেগেটিভ বলতেছি, ঠিক আছে, তাহলে নেগেটিভ হলে এখানে যদি ভি এর পরিবর্তে মাইনাস একটা জিনিস আপনি বসান, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো ব্যারিয়ার বেড়ে যাবে, ব্যারিয়ার বেড়ে গেলে যেটা হবে যে আমার এই যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ এই যে আমাদের বাউন্ডারিতে এখানে যে কনসেন্ট্রেশন গুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে এই যে বাউন্ডারি বা এই এজের যে কনসেন্ট্রেশন, সেগুলো এই কনসেন্ট্রেশন গুলো হচ্ছে গিয়ে এজ অফ, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আমার ডিপ্রেশন রিজনে এজে যে হচ্ছে বা বাউন্ডারিতে আমার যে হোল কনসেন্ট্রেশন সেগুলো দেখানো হয়েছে, সেগুলোকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এক্সটার্নাল একটা পটেনশিয়াল অ্যাপ্লাইয়ের ফলে কম বেশি করতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা সেটা বুঝতে পারি। এখানে আমরা কিন্তু হোল নিয়ে কাজ করতেছি, মানে হোলের জন্য দেখাচ্ছি। সো হোলটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে যে ইলেকট্রনের জন্য কি হবে সেই ইকুয়েশন গুলো কিন্তু আমরা বের করতে পারবো। আমাদের এখানে 1 নাম্বার এবং যে 2 নাম্বার যে ইকুয়েশন আছে, আমরা যদি এদেরকে ভাগ করে দিই তাহলে আমরা আসলে কি পাই, তাহলে আমরা আসলে এরকম কিছু একটা পাচ্ছি। তো এখানে ভাগ করলে আমরা আসলে কি পাই সেটা বলার আগে আরেকটা বিষয় যেটা একটু মিস হয়ে গেছে বলাটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে পি সাইডের যে বাউন্ডারি সেখানে যে ইলেকট্রন যে হোল কনসেন্ট্রেশন সেটাকে আমরা আসলে থার্মাল ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশনের সমান ধরে নিচ্ছি ফর লো ইনজেকশন। কারণ আমাদের যে ইনজেক্টেড যে ক্যারিয়ারটা সেটা যদি কম হয়, তো আমরা জানি যে লো ইনজেকশনের জন্য কিন্তু আসলে মেজরিটি ক্যারিয়ারের কোনো পরিবর্তন হয় না। সো পি, সরি এখানে পি অফ পি হবে, একটু ভুল লিখছি, পি অফ পি। আচ্ছা, তো পি সাইডের যে হোল সেটা যেহেতু মেজরিটি ক্যারিয়ার, সো আসলে এখানে আমাদের যে ক্যারিয়ারটা যেটা হচ্ছে কি এই পটেনশিয়াল অ্যাপ্লাই করার ফলে যেটা ইনজেক্ট হচ্ছে সেটার পরিমাণ যথেষ্ট পরিমাণ মানে যথেষ্ট পরিমাণ বড় নয় এই মেজরিটি ক্যারিয়ারটাকে সিগনিফিক্যান্টলি চেঞ্জ করার জন্য। দ্যাটস ওয়াই এটাকে আমরা যেটা থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন ছিল সেটার সমান ধরে নিচ্ছি ফর দিস সিচুয়েশন, লো ইনজেকশন। তো এইটাকে যদি আমরা সমান ধরে নিই, এই দুটো জিনিসকে যদি ওই যে 1 আর 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা সমান ধরে নিই, তাহলে আপনারা ভাগ করলে দেখবেন যে এই এরকম একটা ফর্ম চলে আসে। ঠিক আছে, এটা আপনারা নিজেরা ভাগ করলেই দেখতে পারেন, এটা আমি ভেঙে ভেঙে ভাগ করে দেখাচ্ছি। সো এখান থেকে আমরা যেটা দেখতেছি, আমরা যদি এই যে পি অফ এন টাকে যদি গুণ আড়াআড়ি ভাবে গুণ করে দেই তাহলে হচ্ছে গিয়ে pxn0। আচ্ছা, pxn0 টা আসলে কি বোঝায়? pxn0 মানে হইতেছে xn0 কোনটা, এই যে এন সাইডে যে বাউন্ডারিটা ডিপ্রেশন রিজিয়নে, তো এই সাইডে যে হোলের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে গিয়ে এইভাবে করে এক্সপোনেনশিয়ালি রিলেটেড টু ইটস থার্মাল ইকুইলিব্রিয়াম ভ্যালু। এটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম ভ্যালু। ঠিক আছে, এখানে pn যেটা সেটা হচ্ছে হোলের এন সাইডের যে বাউন্ডারি ডিপ্রেশন রিজিয়নে যে এজ বা বাউন্ডারিতে হোলের যেই থার্মাল ইকুইলিব্রিয়াম ভ্যালু সেটা
বোঝাচ্ছে। এখানে এন মানে হইতেছে রিজিয়ন আর কি। আমি বারবার বলতেছি যে এখানে যে সাবস্ক্রিপ্ট যেটা আছে সেটা দিয়ে রিজিয়ন বোঝাচ্ছে, আর উপরে আর বাইরে যেটা পি লিখতেছে সেটা দিয়ে আসলে কোন ক্যারিয়ারটা ইলেকট্রন না হোল সেটা বোঝাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এন সাইডের বাউন্ডারিতে যে হোলের যে সংখ্যাটা। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছেন যে আমরা হচ্ছে এভাবে করে পটেনশিয়াল অ্যাপ্লাই করলে এই যে এন সাইডে যে বাউন্ডারিতে যে হোলের সংখ্যাটা এইভাবে এক্সপোনেনশিয়ালি কিন্তু চেঞ্জ করতে পারি। এবং আপনারা বুঝতেই পারতেছেন যে ফরওয়ার্ড বায়াসের জন্য, আবারও বলি কথাটা, যে ফরওয়ার্ড বায়াসের জন্য আমাদের ভিটা হচ্ছে পজিটিভ, আর রিভার্স বায়াসের জন্য ভিটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যদি এখানে একটা পজিটিভ ভ্যালু বসাই তাহলে কি হবে, এই যে এই যে ইয়াটা হোল কনসেন্ট্রেশনটা কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ বাম পক্ষের যে ইয়াটা যে জিনিসটা পাবো সেটা আসলে কি পাবো, পিএন এর চেয়ে বেশি পাবো। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে, যে এখানে দেখেন এক্সপোনেন্টের ভিতরে নেগেটিভ একটা জিনিস চলে আসবে, নেগেটিভ একটা জিনিস চলে আসলে কিন্তু যেটা কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, যে কিছুক্ষণ আগে যে জিনিসটা বলছিলাম 2 নাম্বার ইকুয়েশন দিয়ে, সেটা কিন্তু এখান থেকেও কিন্তু আসলে জিনিসটা কিন্তু বোঝা যায়। এখানে মোদ্দা কথা হতেছে যে এই বাউন্ডারিতে যে হোলের সংখ্যা, ঠিক আছে, এন টাইপ রিজিয়নের যে ডিফিউশন রিজিয়নের যে বাউন্ডারিটা আছে সেখানে হোলের সংখ্যাটা আমরা এইভাবে করে এক্সপোনেনশিয়ালি আমাদের অ্যাপ্লাইড পটেনশিয়ালের সাথে রিলেটেড। তো বুঝতেই পারতেছেন যে এখানে যেহেতু এইটাকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বলতেছি, তাহলে পটেনশিয়াল অ্যাপ্লাই করার ফলে যে এখানে যে এই যে হোলের সংখ্যা যেটা বাড়বে, ঠিক আছে, এই অতিরিক্ত বা অ্যাডিশনাল হোলটাকে আমরা কি বলবো, এক্সেস হোল। আপনাদের যদি ওই এক্সেস ক্যারিয়ারের যে আলোচনাটা আছে, এক্সেস ক্যারিয়ার আলোচনা থেকে কিন্তু আমরা বলছি যে থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে অতিরিক্ত বা অ্যাডিশনাল যে ক্যারিয়ার গুলো আমরা পাই সেটাকে আমরা কি বলি, এক্সেস ক্যারিয়ার বলি। তাহলে এই থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে অতিরিক্ত আমরা যে হোলটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমার এক্সেস হোল। তাহলে এক্সেস হোল at edge of transition region। সো ট্রানজিশন রিজিয়ন আসলে ডিপ্রেশন রিজিয়ন, এটা ডিপ্রেশন রিজিয়নে একটা নাম, আপনাদের বইয়ের সাথে মিল রেখে আমি বলতেছি। তাহলে এই এক্সেস হোলের পরিমাণটা কি হবে, যেটাকে আমরা হতেছে ডেল্টা পি এন দিয়ে হচ্ছে কি ডিনোট করতেছি। ডেল্টা পি হতেছে এন এক্সেস বোঝাচ্ছে, আর এন নিচের সাবস্ক্রিপ্ট এনটা হচ্ছে এন রিজিয়ন বোঝাচ্ছে। তো যেটা হচ্ছে গিয়ে যে টোটাল যে হোল সংখ্যা, ঠিক আছে, পটেনশিয়াল অ্যাপ্লাই করার পর টোটাল যে হোল সংখ্যা ছিল সেখান থেকে যদি আমি ইকুইলিব্রিয়ামটা যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, এই মাইনাসের পরের অংশটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামটা যদি বাদ দিয়ে দিই তাহলে বাকিটুকু কি হবে, আমার অ্যাডিশনাল হবে। অর্থাৎ এখানে এই যে কিছুক্ষণ আগে এই যে মাইনাসের আগে যে প্রথম যে এটাকে যদি আমি রিপ্লেস করে দিই তাহলে জিনিসটা আসে এরকম, বুঝা গেছে। তাহলে আমাদের ফাইনালি এখানে এক্সেস হোলের যে কনসেন্ট্রেশন সেটা আসলে এরকম আসতেছে। ঠিক আছে, তো আমরা যদি এটা যদি এতক্ষণ পর্যন্ত আমরা আসলে এন সাইডের জন্য আসলে লিখছিলাম, এন সাইডে যে হোল আছে, এন সাইডে আসলে হোলটাই হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, এই হোলের জন্য আমরা আসলে লিখছিলাম। তাহলে আমরা যদি এবার পি সাইডের জন্য লিখি, তাহলে পি সাইডের জন্য আমার কি হবে, পি সাইডের জন্য আমার মাইনরিটি ক্যারিয়ার কি, ইলেকট্রন। অর্থাৎ পি সাইডের জন্য যদি আমরা এই এইচটা নিয়ে যদি আমি কনসিডার করতে হয়, এতক্ষণ কিন্তু আমরা শুরুতেই যে ইকুয়েশন গুলো লিখছি সব কিন্তু আমরা হোলের জন্য লিখছি। তো একইভাবে যদি আমরা ইলেকট্রনের জন্য যদি লিখতাম তাহলে এই পি সাইডে যে ইলেকট্রন, এন সাইডের জন্য যদি হোল হয় তাহলে পি সাইডের জন্য হচ্ছে কি ইলেকট্রন, ইলেকট্রন এক্সেস ইলেকট্রনের তাহলে ইকুয়েশনটা কি হবে আমরা যদি এটার সাথে তুলনা করি। ঠিক আছে, তাহলে পি সাইডের জন্য যে এক্সেস ইলেকট্রন, এই এক্সেস ইলেকট্রন, দিস ইজ এক্সেস ইলেকট্রন, সেই এক্সেস ইলেকট্রনের আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এইরকম। তো এখানে আপনারা একটা জিনিস এতক্ষণ বুঝতেই পারতেছেন যে পি সাইডের জন্য ইলেকট্রন আর এন সাইডের জন্য আমরা হোল নিচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু আমরা আসলে মাইনরিটি ক্যারিয়ার নিয়ে কনসিডার করতেছি, কাজ করতেছি। তার কারণটাই কিন্তু আমি যে এখানে এক্সপ্লেন করছি, একটা কথা কিন্তু লিখছিলাম যে লো ইনজেকশনের জন্য আমার মেজরিটি ক্যারিয়ারে আসলে খুব একটা কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হচ্ছে কিসে, কোথায়, মাইনরিটি ক্যারিয়ার চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে মাইনরিটি ক্যারিয়ার নিয়ে আসলে আমরা কাজ করতেছি। আচ্ছা, এখানে আমি দুটো ছবি এঁকেছি, আমি একটু জাস্ট দুটো ছবিকে একটু জাস্ট এক্সপ্লেন করি। তো আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে এই যে বাউন্ডারিতে যে ক্যারিয়ার গুলো পরিমাণ বা ক্যারিয়ার কনসেন্ট্রেশন সেগুলো নিয়ে আমি আসলে দেখাচ্ছিলাম। তো বাউন্ডারি ছাড়া এই যে চার্জ নিউট্রাল যে রিজিয়নটা আছে সেখানে আসলে কি হচ্ছে, ঠিক আছে, যে এইখানে যে এই যে পি সাইড এবং এন সাইডের মধ্যে আসলে কি হচ্ছে, ক্যারিয়ার গুলো ডিস্ট্রিবিউশন কি রকম হচ্ছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো তার আগে আমি একটা জিনিস বলে রাখি যে এখানে আমি একটা দুটো নতুন কোঅর্ডিনেট সিস্টেমের কথা, দুটো নতুন আমরা হচ্ছে কি ভ্যারিয়েবলের কথা বলি, একটা হচ্ছে xn একটা হচ্ছে xp।
তো xn আর xp আসলে কিছুই না, xn টা হচ্ছে যে এই যে xn 0 যেটা আছে, এই যে বাউন্ড এই এজের যে পয়েন্টটা, এটা কিন্তু আমি xn 0 বলতেছি। এইখান থেকে যে ডিসটেন্সটা সেটাকে আমরা xn বলতেছি, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এই ডান দিকে যাই, যে ডিসটেন্সটা দেখবো সেটা হচ্ছে আমার xn। আর xp অনুরূপভাবে হচ্ছে -xp0 যেটা আছে, সেই -xp0 থেকে আমরা যদি বাম দিকে যাই তাহলে যে ডিসটেন্সটা সেটাকে আমরা বলতেছি xp, ঠিক আছে। তো এইখানে আসলে আমাদের যে এই যে মাইনরিটি ক্যারিয়ার বা এক্সেস ক্যারিয়ারের যে ডিস্ট্রিবিউশন সেটা কি রকম হবে সেটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি চ্যাপ্টার 4 এ। আপনারা যদি একটু রিকল করেন ফিগার 4.17, ঠিক আছে, চ্যাপ্টার 4 এর 4.17, সেখানে যদি একটু রিকল করেন তাহলে দেখবেন যে আমাদের যে এক্সেস যে ক্যারিয়ারটা আছে, এই এক্সেস ক্যারিয়ারটাই হচ্ছে কি আমার ইনজেক্টেড ক্যারিয়ার, ঠিক আছে। এখানে একটা জিনিস সেটাও একটু বলা হয় না, সেটা হচ্ছে যে এখানে যে এক্সেস ক্যারিয়ার যেটা, সেটাই হচ্ছে আমার আসলে ইনজেক্টেড ক্যারিয়ার। আমরা যে আজকে শুরুতেই কিন্তু বলছিলাম যে আমার আর্টিকেলের নাম হচ্ছে ক্যারিয়ার ইনজেকশন। এই ইনজেক্টেড যে ক্যারিয়ারটা এখানে ইনজেক্ট হয়েছে, সেই ইনজেক্টেড ক্যারিয়ার বা এক্সেস ক্যারিয়ারের ডিস্ট্রিবিউশনটা কিন্তু এরকম হয়, ঠিক আছে। এক্সপোনেনশিয়ালি সেটা ডিকে করে, আপনাদের হয়তো মনে থাকতেও পারে, আর না থাকলে ওই ইয়াটা দেখে নেবেন, ওই আলোচনাটি একটু দেখে নেবেন। এবং যেটা হয় যে রিকম্বিনেশনের ফলে সেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়ালি ডিকে করে একটা সময় সে হচ্ছে এই থার্মাল ইকুইলিব্রিয়ামের যে ভ্যালুটা আছে সেটার সাথে মিশে যাবে বা সেটা সমান হয়ে যাবে। অনুরূপভাবে এটা হচ্ছে কি আমার এন সাইডের জন্য ছিল, আর পি সাইডের জন্য হচ্ছে কি এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকবে, করতে করতে এখানে থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যে ভ্যালুটা আছে এনপি, এই থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যে ইলেকট্রনের যে ভ্যালুটা সেটা সমান হয়ে যাবে যখন এক সময় ওই ইনজেক্টেড বা এক্সেস ক্যারিয়ারটা রিকম্বাইন করে একেবারে নাই হয়ে যাবে, ঠিক আছে। এবং এইখানে এই যে পয়েন্টটাতে এই এজ গুলোতে হচ্ছে তাদের ম্যাক্সিমাম আমরা ভ্যালু পাবো। তো যে জায়গা থেকে ইনজেক্ট হচ্ছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যে জায়গা থেকে ইনজেক্ট হচ্ছে সেই জায়গায় হচ্ছে কি এই এক্সেস ক্যারিয়ারের ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম হয়, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন তো বুঝেনি, যত আপনি হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ডিকেইং ফাংশন, এটা যত ডান দিকে যাবেন তত কি হতে থাকবে, কমতে থাকবে। সো x = 0 তে তার ভ্যালুটা হবে ম্যাক্সিমাম, এবং এই ভ্যালুটা হবে এই যে pn যেটা হচ্ছে গিয়ে আমার থার্মাল ইকুইলিব্রিয়ামে অলরেডি ছিল প্লাস যেটা ইনজেক্টেড, ঠিক আছে। যে কিছুক্ষণ আগে যে এক্সপ্রেশনটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ইনজেক্টেড বা যে এক্সেস ক্যারিয়ার যেটা ছিল ওটাই আসলে ইনজেক্টেড ক্যারিয়ার, সেটার যে ভ্যালুটা সেটা এই দুটোর যোগফলের সমষ্টি সমান হবে। এবার তাহলে আমরা ইকুয়েশন গুলো একটু দেখি। ইকুয়েশন গুলো এখন থেকে আশা করি খুব একটা বেশি কঠিন হবে না, কারণ কনসেপচুয়াল আলোচনা অনেকখানি আসলে শেষ হয়ে গেছে। তো আমরা যদি এক্সেস হোলের কথা যদি আমরা বলি, এক্সেস হোল বা ইনজেক্টেড হোলের যদি কথা বলি, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি এই xn এর ফাংশন, এটাকে আমরা হচ্ছে কি ডেল পি বলি, ডেল পি xn এর যে ফাংশন যদি বলি, তাহলে সেটা কি হবে, সেটা আমরা জানি যে ইনজেক্টেড যে ক্যারিয়ারটা ছিল, যেটা আমরা চ্যাপ্টার 4 থেকে দেখে আসছি, ইনজেক্টেড যে ক্যারিয়ার সেটা এক্সপোনেনশিয়ালি এভাবে ডিকে করে, এটা আমরা চ্যাপ্টার 4 থেকে আসলে দেখে আসছি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এক্সপোনেনশিয়াল ভিতরে আমরা ভ্যারিয়েবলটা নিছি xn এর, যেহেতু আমরা এখানে হচ্ছে কি n সাইডের জন্য আমরা কনসিডার করতেছি, ঠিক আছে। xn টা কিন্তু এই n সাইডের যে কোঅর্ডিনেট সেটা, ঠিক আছে। আর যেহেতু আমরা এখানে হোল নিয়ে কাজ করতেছি, এই জন্য হচ্ছে হোলের যে ডিফিউশন লেন্থ সেটা দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখানে একটা কনফিউশন থাকতেই পারে যে আমি xn লিখতেছি কিন্তু আমরা এখানে ln না লিখে lp লিখতেছি কেন, কারণ খেয়াল করে দেখেন বাম দিকে আমরা আসলে এটা হোলের কনসেন্ট্রেশন বলতেছি, হোলের কনসেন্ট্রেশন এট n সাইড, ঠিক আছে। এটা হলো এক্সেস ক্যারিয়ার ইন n সাইড কিন্তু, বা এক্সেস হোল ইন n সাইড, হোলের কারণে হচ্ছে কি lp আর n সাইডের কারণে হচ্ছে xn আসছে। অনুরূপভাবে আমরা বলতে পারি এক্সেস ইলেকট্রন ইন p সাইড, এটার ইকুয়েশনটা তাহলে কি হবে, তো এক্সেস ইলেকট্রন পি সাইড সেটার ইকুয়েশনটা হচ্ছে যে যেটা ছিল ইনজেক্টেড, বাউন্ডারি টু যেটা ইনজেক্টেড ছিল সেটা, এটা হলো ইনজেক্টেড, বুঝতে পারতেছে যে প্রথম যে দুটো টার্ম এটা হইতেছে ইনজেক্টেড, ঠিক আছে। ইনজেক্টেড যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন সেটা হইতেছে এটা, সেটা এভাবে করে এক্সপোনেনশিয়ালি কমবে। আবারও যেহেতু এখানে আমরা এক্সেস ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, সো ln দিয়ে ভাগ করছি, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে ইলেকট্রনের যে ডিফিউশন লেন্থ সেটা নিয়ে সেটা দিয়ে ভাগ করছি, আর হচ্ছে কি যেহেতু পি সাইডে আমরা পি সাইডের ইকুয়েশন বলতেছি এইজন্য xp আসলে বলছি, ঠিক আছে। তো কারেন্ট ডেনসিটি যেটা ইউনিট আমরা আসলে বলতেছি ডিফিউশন কারেন্ট ডেনসিটি ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার ইউনিট এরিয়া বা অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। সেটা যদি আমরা হোলের জন্য লিখি, হোলটা আসলে n সাইডে ছিল তাই না,
ইনসাইডের হোল ছিল, দ্যাটস ওয়াই আমার আসলে কোঅর্ডিনেট গুলো xn এর ইউজ করতে হবে। তো তাহলে সেটার জন্য এক্সপ্রেশন হচ্ছে এইরকম, এখানে একটা মাইনাস আছে আমরা জানি। তাহলে আমাদের যে ইনসাইডে যে হোলের যে কনসেন্ট্রেশন ছিল সেটা হচ্ছে গিয়ে এই থার্মাল ইকুইলিব্রিয়ামে যে কনসেন্ট্রেশন ছিল, ঠিক আছে, ইনসাইডের যে থার্মাল ইকুইলিব্রিয়ামে যে কনসেন্ট্রেশন ছিল প্লাস হচ্ছে যেটা এক্সেস টোটাল যে হোলের কনসেন্ট্রেশন সেটা হচ্ছে এই দুটোর সমষ্টি সমান, থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যেটা ছিল আর যে এক্সেস যে পার্টটা সেটা। তাহলে এখন যদি আমরা ডেরিভেটিভ নেই, xn এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ নেই, তো xn এর সাপেক্ষে ডেরিভেটিভ নিলে যেটা হয় যে আমাদের যে থার্মাল ইকুইলিব্রিয়ামের যে পার্টটা এটা কিন্তু স্পেসের সাথে কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আপনারা যদি ওই যে ছবিটা যে দেখাইছিলাম খেয়াল করে দেখেন, এই যে pn যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ফ্ল্যাট লাইন দেখানো হয়েছে। সো এটা কিন্তু আসলে আমার হচ্ছে কি স্পেসের সাথে কিন্তু পরিবর্তন হয় না। তাই একটা কনস্ট্যান্ট জিনিসের যদি কনস্ট্যান্টের যদি আমরা ডেরিভেটিভ নেই তাহলে সেটা কি হবে, জিরো হবে। অর্থাৎ এই যে পার্টটা আছে প্রথম পার্টটা এটা কিন্তু আসলে আমার জিরো। তার মানে হইতেছে যে এই যে হোলের যে ডেরিভেটিভ, হোল কনসেন্ট্রেশনের ডেরিভেটিভ সেটা কিন্তু এক্সেস হোলের ডেরিভেটিভের সমান, ঠিক আছে। অর্থাৎ এখানে এই ডেরিভেটিভের এই পার্টটা আসলে কি এক্সেস হোলের ডেরিভেটিভের সমান হবে, এটা একটা জিনিস। আর সেকেন্ডলি হচ্ছে আমরা কারেন্ট বের করতে চাই, কারেন্ট ডেনসিটি না। এখানে যে এক্সপ্রেশনটা দেখানো হয়েছে সেটা হলো কারেন্ট ডেনসিটি অর্থাৎ কারেন্ট পার ইউনিট এরিয়ার জন্য দেখানো হয়েছে। তাহলে টোটাল কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ারে যদি আমাকে কারেন্টটা পেতে হয় তাহলে কি করতে হবে, এরিয়া দিয়ে গুণ করতে হবে, ক্রস সেকশনের এরিয়া দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আচ্ছা টোটাল যে কারেন্ট যেটা আমরা পাচ্ছি সেই টোটাল কারেন্ট যেটার ইউনিটটা আমরা বলতেছি অ্যাম্পিয়ার, সেখানে কি করা হইতেছে জাস্ট দেখেন এখানে একটা এ যেটা এটা হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে আমার ক্রস সেকশন এরিয়া, যেটা এই ক্রস সেকশন এরিয়া দিয়ে আসলে গুণ করা হচ্ছে, ঠিক আছে। আর যেটা বলা হইতেছে যে ওই যে হোলের যে পার্টটা ছিল ডেরিভেটিভের সেটাকে ওই যে কিছুক্ষণ আগে যে রিলেশন দেখা যাচ্ছে সেখান থেকে রিপ্লেস করা হয়েছে। তাহলে অলরেডি কিন্তু এটার ইকুয়েশন কিন্তু আমরা দেখে আসছি। আচ্ছা এটার যে ইকুয়েশন যেটা ছিল, তো আমি একটু ঝটপট করে ডেরিভেটিভটা দেখাই। ডেরিভেটিভটা আপনারা আশা করি জানেন, ডেরিভেটিভ কিভাবে ইয়া করতে হয় সেটা জানেন। সো ডেরিভেটিভ করলে আপনারা বুঝতে পারতেছেন ওই এক্সপোনেন্টের ভিতরে যে -1/LP এই জিনিসটা বাইরে আসতেছে, আর এইটা তো হচ্ছে গিয়ে যেটা ছিল যেটাকে ডেরিভেটিভ করছে সেটাই কিন্তু আবার ফেরত আসতেছে, ঠিক আছে। আশা করি ডেরিভেটিভটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এই রিলেশনটা যদি আমরা ওই ইকুয়েশনের মধ্যে যদি বসাই দেই তাহলে আসলে কি দাঁড়ায়, এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে কিন্তু ডেরিভেটিভ দিলে একটা মাইনাস আসতেছে, ঠিক আছে। আবার যে ইকুয়েশনটা আমরা হোলের জন্য লিখছি সেখানেও কিন্তু একটা মাইনাস আসে, ঠিক আছে। তাহলে এই দুটো মাইনাস মিলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এন সাইডের জন্য যে আমরা হোল কারেন্ট পাচ্ছি সেটা কিন্তু এই এক্সেস ক্যারিয়ারের সাথে কিন্তু তার একটা ডাইরেক্ট রিলেশন আছে। খেয়াল করে দেখেন এখানে বাকি যে জিনিসগুলো আছে কিউ কনস্ট্যান্ট, এটা যেটা ক্রস সেকশনের এরিয়া কনস্ট্যান্ট, ডিপি আর এলপি এগুলো কিন্তু আসলে যদি কোন একটা ম্যাটেরিয়ালের জন্য যদি চিন্তা করেন সেগুলো কিন্তু আসলে ফিক্স। সো বেসিক্যালি এই জিনিসটা কিন্তু এটার সাথে এক্সেস ক্যারিয়ার যেটা বা ইনজেক্টেড ক্যারিয়ার তার সাথে কিন্তু আসলে রিলেটেড। তাহলে এইটা ছিল আমার যেটা ওভারঅল যে কারেন্ট ডিস্ট্রিবিউশন সেটা ছিল হচ্ছে এইরকম ইনসাইডে। তাহলে আমরা যদি ওই বাউন্ডারি বা এজের জন্য যদি কনসিডার করি, ট্রানজিশন রিজিয়নের যে বাউন্ডারি বা এজের জন্য যদি কনসিডার করি তাহলে হচ্ছে বুঝতে পারতেছেন এই ইকুয়েশনে তখন আমাকে কি করতে হবে, এই এক্সএস ক্যারিয়ারের x n = 0 তে যে ভ্যালুটা আছে সেটা নিতে হবে, ঠিক আছে। এখন এক্সএস ক্যারিয়ারের যে ইকুয়েশন যেটা ছিল আপনারা যেটা একেবারে কিছুক্ষণ আগে দেখাইলাম, এটা হচ্ছে তাহলে এক্সএস ক্যারিয়ারের যে ইকুয়েশনটা যেটা আমরা এখানে লিখছিলাম স্পেশাল ডিস্ট্রিবিউশনের সাথে, তাহলে এখানে যদি x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে কি 1, এই পার্টটা 1 হয়ে গেলে এই যে ইনজেক্টেড যে অংশটা সেটাই কিন্তু থেকে যাচ্ছে। ফাইনালি যে এক্সপ্রেশন যেটা আসবে সেটা হচ্ছে কি এরকম, ঠিক আছে। যেটা হচ্ছে এই যে বাউন্ডারিতে ইনসাইড রিজিয়নের যে বাউন্ডারিতে যে হোল কারেন্টের এক্সপ্রেশনটা হচ্ছে কি এরকম আসবে। তো এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি সেটা হচ্ছে
এই যে ডেল্টা পিএন এর আজকে শুরুতে যে একটা এক্সপ্রেশন আমি দেখাইছি সেটাকে যদি আমি এখানে রিপ্লেস করে দিই, যেটা হচ্ছে যে পটেনশিয়ালের সাথে যে রিলেশনটা ছিল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি পটেনশিয়ালটা, ওই পটেনশিয়ালের সাথে যে রিলেশনটা ছিল সেটা আমি রিপ্লেস করে দিয়ে আমরা হচ্ছে গিয়ে ওই এন সাইডের জন্য আসলে আমরা কারেন্টটা পাইলাম। তো অনুরূপভাবে আমরা যদি একটু কম্পেয়ার করি, এবার যদি আমরা পি সাইডের জন্য যদি নিই, পি সাইডের জন্য পি সাইডের জন্য কি হবে, ইলেকট্রনের কারেন্ট, ঠিক আছে, পি সাইডের জন্য আমার যদি ইলেকট্রনের কারেন্টটা যদি আমি নিই একেবারে, যেটা হচ্ছে গিয়ে আমার এই যে ইলেকট্রনের যদি কারেন্টটা যদি আমরা নেই, তাহলে সেটার এক্সপ্রেশন অনুরূপভাবে কি দাঁড়াবে, এখানে একটা অ্যানালাইসিস করলে দেখবেন একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে, কারণ আমাদের এখানে কিন্তু যেটা ছিল যে শুরুতে একটা মাইনাস ছিল, এই যে এখানে শুরুতে একটা মাইনাস ছিল, ঠিক আছে, এই যে এখানে শুরুতে একটা মাইনাস ছিল আর ডেরিভেটিভ নেওয়ার ফলে আরেকটা মাইনাস আসছে, এই দুটো মাইনাস মিলে কিন্তু প্লাস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনার ইলেকট্রনের জন্য যে এক্সপ্রেশনটা সেখানে কিন্তু এখানে মাইনাস নাই, ঠিক আছে, ইলেকট্রনের জন্য যে এক্সপ্রেশনে কিন্তু এখানে মাইনাস নাই, এখানে প্লাস, তাহলে প্লাসে আর ডেরিভেটিভের মাইনাসে মিলে মাইনাসই আসবে। ইলেকট্রনের জন্য যদি আমরা এক্সপ্রেশনটা লিখি তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াবে হচ্ছে এরকম। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে ইলেকট্রনের কারেন্টটা আসলে যেটা হচ্ছে যে ইলেকট্রনের এখানে মাইনাস আসার আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে যে আমাদের যে এক্সপি যে ইয়াটা কোঅর্ডিনেট গুলো, আমাদের এক্সপি এর কোঅর্ডিনেট গুলো কিন্তু এভাবে বাম দিকে ধরা হয়েছে, ঠিক আছে, মানে এক্সপি এর কোঅর্ডিনেট গুলো আসলে বাম দিকে পজিটিভ, কিন্তু ইলেকট্রন যদি এদিকে মুভ করে, এদিকে যদি ইলেকট্রন মুভ করে তাহলে কারেন্ট কোন দিকে মুভ করবে বা আয়ন কোন দিকে হবে, ইলেকট্রন জন্য কারেন্ট কিন্তু হবে কি, যে এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম যে এক্সপি যেটা সেটার উল্টা দিকে হবে, দ্যাটস ওয়াই এখানে আসলে মাইনাস আসছে, এখান থেকে কিন্তু মাইনাসের সিগনিফিকেন্সটা আসলে কিন্তু বোঝা যায়। তো আমাদের এখানে একটা আমরা অ্যাপ্রক্সিমেশন করব যেটাকে আমরা বলতেছি শকলি আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশনটা, যে আমরা হচ্ছে শকলি আইডিয়াল ডায়োডের যে অ্যাপ্রক্সিমেশন সেটা হচ্ছে কি যে ট্রানজিশন রিজিয়ন বা ডিপ্লিশন রিজিয়নের মধ্যে কোনো ধরনের রিকম্বিনেশন হবে না বলে ধরে নিচ্ছি, যে আমরা যে আজকে শুরুতে যে ক্যারিয়ার ইনজেক্টর কথা যে বলতেছি, ঠিক আছে, পি সাইড থেকে যে এন সাইডের দিকে বা এন সাইড থেকে যে পি সাইডের দিকে যে ইনজেক্টর হচ্ছে, তাহলে এইখানে যে মাঝখানে ডিপ্লিশন রিজিয়ন আছে সেখানে কোনো ধরনের রিকম্বিনেশন হচ্ছে না বলে ধরে নিচ্ছি, এটাই হচ্ছে শকলি আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, তাহলে এই অ্যাপ্রক্সিমেশন অনুসারে তাহলে আমরা ফাইনালি যেটা হচ্ছে কারেন্টের যে ইকুয়েশন সেটাকে আমরা লিখবো এভাবে, সো সেটাকে আমরা এভাবে দুটো কারেন্টের বিয়োগ আকারে লিখতেছি। এখন প্রশ্ন হচ্ছে আসলে বিয়োগ আকারে কেন লিখলাম, বিয়োগ আকারে লেখার কারণটা হচ্ছে দেখেন আমাদের যে এক্সএন এর যে কোঅর্ডিনেট ছিল সেটা ছিল ডান দিকে আর এক্সপি এর কোঅর্ডিনেট ছিল আসলে বাম দিকে, ঠিক আছে, তাহলে এখানে আমরা যে এক্সএন এর যে কোঅর্ডিনেট যেটা আছে সেটাকে আমরা হচ্ছে পজিটিভ ডাইরেকশন ধরবো, আমরা কারেন্ট যেহেতু কারেন্ট একটা ডাইরেকশন আছে, সো একটা ডাইরেকশনকে পজিটিভ ধরে নিতে হয়, এক্সএন এর ডাইরেকশনটাকে আমরা হচ্ছে পজিটিভ ডাইরেকশন ধরতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে কি এই দুটোর মধ্যে আমরা আসলে একটা বিয়োগফল নিচ্ছি। ওকে, তো ফাইনালি ওই দুটো এক্সপ্রেশন যদি আমরা রিপ্লেস করি যেটা আমরা কিছুক্ষণ আগে পাইলাম, তাহলে এইরকম একটা এক্সপ্রেশন দাঁড়ায়, সেখানে কিছু জিনিস কমন যায়, কমন গেলে এরকম একটা এক্সপ্রেশন দাঁড়াবে, এইটা হচ্ছে আমার টোটাল যে কারেন্ট সেটার হচ্ছে কি এক্সপ্রেশন এইরকম, ঠিক আছে, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে পার্টটা আছে, ঠিক আছে, এখানে একটা এক্সপোনেনশিয়াল একটা পার্ট আছে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে, তার সাথে এইখানে যে পার্টটা গুণ আছে, ঠিক আছে, এটাকে আমরা যদি i0 হিসেবে যদি বলি, ঠিক আছে, এটাকে যদি আমরা i0 হিসেবে বলি, খেয়াল করে দেখেন এখানে কিন্তু মোটামুটি সবই কিন্তু আসলে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, এলপি ডিপি বা ডিএন এলএন এগুলো আসলে ম্যাটেরিয়াল প্যারামিটার, আর পিএন আর এনপি যেটা এগুলো তো হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামের যে কনসেন্ট্রেশন সেগুলো মোটামুটি বলা যায় কনস্ট্যান্ট যদি ধরে নেই, তাহলে আমাদের ফাইনালি ফর্মটা দাঁড়ায় হচ্ছে এইরকম, ঠিক আছে, এটাই কিন্তু ডায়োডের শকলি ইকুয়েশন বলে, ঠিক আছে, যেহেতু শকলি যে অ্যাপ্রক্সিমেশন থেকে আসছে এটাই হচ্ছে শকলি ইকুয়েশন, ঠিক আছে, আপনাদের অনেক সময় কিন্তু ইয়ার সময় কোনো জায়গায় ভাইবা দিতে গেলে জিজ্ঞেস করে শকলি ইকুয়েশনটা কি, এটাই যেটা আপনারা হয়তো ইলেকট্রনিক্স 2 1 হয়তো দেখে আসছে, এবং এখানে এই যে i0 আছে এটার একটা নাম আছে, এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এবং রিভার্স স্যাচুরেশন কারেন্ট আসলে কেন বলে সেটাও কিন্তু বোঝা যায়, আমাদের যে ভি অ্যাপ্লাইড যেটা, ঠিক আছে, আমরা ধরেন ভিটাকে যদি নেগেটিভ যদি ধরি, ঠিক আছে, নেগেটিভ কখন হবে যখন হচ্ছে কি রিভার্স বায়াস যখন আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে, তো এবং এটা যদি আপনার হচ্ছে থার্মাল যে ভোল্টেজ কেটি বাই কিউ হচ্ছে থার্মাল ভোল্টেজ, ঠিক আছে, কেটি বাই কিউ এটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ, থার্মাল ভোল্টেজের চেয়ে যদি একটু বেশি যদি হয়, ঠিক আছে, তাহলে
এটা যদি থার্মাল ভোল্টেজের চেয়ে যদি একটু বেশি যদি হয়, তাহলে এই যে এক্সপোনেন্টের যে ভিতরে যে অংশ, এই অংশটুকুকে কিন্তু নেগলেক্ট করা যায়, মানে এটা খুব নেগলিজিবল, ছোট একটা অংশ আসতেছে, জিরোর খুব কাছাকাছি আসতেছে, তখন আমরা আসলে কারেন্টটাকে কি বলতে পারি, এটাকে যদি জিরো ধরে নিই, তখন কারেন্টটাকে কিন্তু আমরা মাইনাস আই জিরো সমান বলতে পারি। তখন আমরা যেটা বলতে পারি যে আমাদের কারেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল কারেন্টটা মাইনাস আই জিরো সমান। তো মাইনাস কেন, কারেন্টটা হচ্ছে রিভার্স ডাইরেকশনে ফ্লো করতেছে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে টোটাল যে জিনিসটা দেখাইছি, এটার যদি গ্রাফটা যদি আমি ড্র করি, ঠিক আছে, এই ভ্যালুটাই হচ্ছে আমার আসলে বেসিক্যালি মাইনাস আই জিরো, এবং বুঝতে পারতেছেন এটা হলো আমার ফরওয়ার্ড বায়াস রিজিয়ন, এটা হচ্ছে আমার রিভার্স বায়াস রিজিয়ন। তো এই ছিল মোটামুটি ডিরাইভেশন। আরেকভাবে এটা ডিরাইভ করা যায়, সেটা আমি নেক্সট দিন আলোচনা করব।